নাইমা কেবল মৃদু মাথা নেড়ে সম্মতি পোষণ করে। আকাশটা কালো মেঘে ছেয়ে আছে, চারিদিকে কেমন বিষণ্ণ আলো বিরাজ করছে। পুশ-আপ দিতে ব্যস্ত সাইফের মনটাও কেমন বিষণ্ণ। তার মনে প্রশ্ন জাগে, বিষণ্ণতা কিছু আছে, না হলে গতকাল ইয়াসমিনের নিজের বাবার বুকে মুখ লুকিয়ে ওই কান্নার দৃশ্য দেখার পর থেকে সাইফের এত বিষণ্ণ কেন অনুভব হচ্ছে? যেই দৃশ্য দেখে সাইফ আর আগে পা বাড়ানোর সাহস পায়নি। যেমন আড়ালে ছুটে গিয়েছিল তেমন আড়ালেই ফিরে এসেছে। তার সঙ্গে তাল মিলিয়ে পুশ-আপ দিতে ব্যস্ত বন্ধুমহল বিভিন্ন আলোচনায় মত্ত, কিন্তু কোনো শব্দই সাইফের মস্তিষ্ক পর্যন্ত পৌঁছায় না। তার চোখের সামনে ভাসছে ইয়াসমিন মুস্তফার ওই করুণ কান্নার সুর। দুনিয়া কত বিচিত্র! কিছু মানুষের কাছে কান্না করে মাথা গোঁজার জায়গা থাকা সত্ত্বেও তারা কাঁদে, আর কিছু মানুষের কাছে না আছে অশ্রু আর না আছে মাথা গোঁজার জায়গা। হয়তো এই কারণেই উপরওয়ালা সাইফের মতন মানুষদের এতটা শক্ত বানায়, যাতে তারা সহজে না ভাঙে। কিন্তু দিন শেষে কেউ একজন আসে, ভূমিকম্পের ন্যায় বিশাল ইমারতে কাঁপন ধরায়, শক্ত মানুষটার খোলস ভেঙে গুড়িয়ে দেয়। নিউজ চ্যানেল রিপোর্ট কভার করছেন এক পুরুষ। টিভির এক কোণে তার নাম ভেসে উঠেছে, তুর্য রশিদ। স্পষ্ট গলায় আওড়াচ্ছেন গতকাল রাতে রাজধানীতে ঘটে যাওয়া এক সুইসাইড কেসের বর্ণনা। রুহি মেহরজের মৃত্যুর খবরটা অতি নীরবেই শুনল দুর্জয়। অতঃপর টিভিটা রিমোট চেপে বন্ধ করে দিল। মনে পড়ে গেল মৃত্যুর পূর্ব মুহূর্তে ভাইয়ের আবদারের কথা। রুহি মেহরজ নামক মেয়েটার গায়ে যেন আতঙ্কবাদীর প্রেমিকা হওয়ার কলঙ্ক না লাগে। দুর্জয় ভাইয়ের আবদার পূরণ করেছিল, মেয়েটার গায়ে কলঙ্ক লাগতে দেয়নি। তার বাবা মাকে বুঝিয়ে এখান থেকে দূরে পাঠিয়ে দিয়েছিল। কিন্তু শেষ রক্ষা কি হলো? দীপ্ত কি একটা বারও ভাবেনি মেয়েটা এত বড় প্রতারণার ভার বয়ে আদৌ বাঁচতে পারবে কিনা? গুরুত্বপূর্ণ ফোন কলটা বেজে উঠতেই দুর্জয় ভাবনার জগৎ থেকে ফিরে আসে। একটা গোপন দীর্ঘশ্বাস ছেড়ে সে কল রিসিভ করতেই ফোনের অপর পাশ হতে বলে ওঠে, স্যার, সিসিটিভি ফুটেজ হতে এই গাড়ির লোকেশন ট্র্যাক করতে সক্ষম হয়েছে আমরা। এতক্ষণের বিষণ্ণতা একপাশে ঠেলে দিয়ে শীতল পুরুষালী স্বরটা বলে ওঠে, আই এম কামিং। আজ ঠিক কতটা দিন পর মেয়েকে এভাবে নিজের বুকের সাথে মিশিয়ে রেখেছে সেই হিসেব ভুলে বসেছে বানি। শুধু একটু পরপরই মেয়ের মুখে চুমু খেয়ে আওড়াচ্ছে, আই এম সরি মা, আম্মা তোমাকে একা রেখে গিয়েছিলাম। বন্নি কোনো জবাব দেয় না। সে এতটুকুতেই খুশি যে তার মাম্মা সুস্থ হয়ে গিয়েছে। মনে মনে ঠিক করে আর কখনো মাম্মাকে রেইনে ভিজতে দিবে না সে চায় না তার মাম্মা আবার অসুস্থ হয়ে হসপিটালে থাকুক এতদিন। খাবার টেবিলে বন্নিকে কোলে বসিয়ে তাকে নিজের হাতে ভাত মেখে খাওয়াতে ব্যস্ত বানি। হিরণ তখন সব উপর থেকে গোসল সেরে রেডি হয়ে নেমেছে। সিঁড়ি দিয়ে নামতে নামতে এই প্রশান্তিদায়ক দৃশ্যটুকু দেখে তার ঠোঁটের কোনো অস্ফুট হাসি ফুটে ওঠে। নিজের ঘরকে আবার পরিপূর্ণ অনুভব হচ্ছে তার। বানি অবহেলায় সিঁড়ির পানে তাকাতেই হিরণকে লক্ষ্য করে। হিরণের ঠোঁটের হাসি দেখে সে ঘৃণায় চোখ নত করে ফেলে। হিরণের হাসিও মিয়ে যায়। সে নিচে নামতে রান্নাঘর হতে একজন হেল্পিং হ্যান্ড বেরিয়ে এসে বানিকে প্রশ্ন করে, ম্যাডাম, স্যারের জন্য খাবার সার্ভ করব। প্রশ্নটা শুনে বানির রাগ হয়। এসব আলকা আদিক্যের জাতীয় প্রশ্ন শুনলেই রাগে তার গা জ্বলে। সে কাটকাট গলায় জবাব দেয়, এসব তো আমার দেখার বিষয় না, যার যখন খেতে ইচ্ছে হবে সে তখন খেয়ে নেবে। হেল্পিং হ্যান্ডের মুখ কালো হয়ে আসে। হিরণ নিজেই আগ বাড়িয়ে বলে, খাবার সার্ভ করতে হবে না, আমার খিদে নেই। বন্নি ঘাড় গুড়িয়ে পাপার দিকে তাকায়, দাঁত বের করে হেসে বলে, পাপা? হিরণ মেয়ের পানে তাকিয়ে মৃদু হেসে হাত ঘড়িতে সময়টা দেখে নেয়। বের হবে সে এখন। যাওয়ার আগে টেবিলে বসে থাকা বানের দিকে এগিয়ে যায়। মাথা সামান্য নুয়ে বন্নির কপালে চুমু খায়। তবে তার দৃষ্টি স্থির বানির মুখপানে। বানি কঠিন হয়ে চুপচাপ বসে রয়। হিরণ বেরিয়ে যাওয়ার আগে শুধু মেয়ের কানে কানে বলে যায়, মাম্মাকে বেশি বিরক্ত করো না, সব দুষ্টুমি জমিয়ে রেখো, পাপা আসলে পাপাকে ইচ্ছে মতো জ্বালিও। হিরণ ঘর থেকে বেরিয়ে সোজা গাড়িতে উঠে বসে। ড্রাইভিং সিটে আগে থেকেই ইবাদ বসেছিল। হিরণ এসে পাশে বসতেই সে গাড়ি স্টার্ট দেয়। ড্রাইভিং এর ফাঁকে ফাঁকে আর চোখে সে স্যারের ক্ষতবিক্ষত মুখটা দেখে নেয়। মনে মনে খুব মায়া হয় তার। স্যারকে এই ক্ষতকে উপহার দিয়েছে তা তার ভালো করেই জানা আছে। বানি ম্যাডাম ছাড়া আর কারো সাহস নেই এমনটা করার। রাগে ইবাদ অস্ফুট বলে ওঠে, পাষণ্ড। হিরণের মনোযোগ ফোনে স্থির ছিল, কিন্তু ইবাদের অস্ফুট বলা কথাটা তার কর্ণগোচর হয়। সে চোখ তুলে প্রশ্ন করে, কাকে বাসান বলছো? ইবাদ নিজের রাগটুকু চেপে রাখতে পারে না। অতি সাহস জুগিয়ে বলে ওঠে, স্যার, বেয়াদবি ক্ষমা করবেন, কিন্তু বানি ম্যাডাম কাজটা মোটেও ভালো করেনি। নিশানা আর একটু এপাশ ওপাশ হলেই তো আপনার চোখের খুব বড় কোনো ক্ষতি হয়ে যেত। হিরণ ভুরুকুচকে বলে,
কিন্তু সেরকম তো কিছু হয়নি। আর তুমি কি বাণীকে উদ্দেশ্য করে ওই শব্দ ব্যবহার করেছো? উনি পাষাণ না হলে কি আপনার সাথে এমনটা করতে পারতো? নারী জাতির অন্যতম গুণ নাকি হলো মায়া, কিন্তু ওনার মধ্যে কেন আপনার প্রতি মায়া কাজ করে না? এতটাই নির্দয় কেন উনি, স্যার? ইবাদের চাপা ক্ষোভ হিরণকে মৃদু হাসতে বাধ্য করে। সে শীতল গলায় বলে, কে বলেছে ওর মধ্যে মায়া নেই? ওর সকল মায়া একজনকেই ঘিরে, বহনি ওর মায়ের কেন্দ্রবিন্দু। ইবাদ তাচ্ছিল্যপূর্ণ হেসে শুধায়, স্যার, আপনি কি ভুলে গিয়েছেন বন্যের জন্মের ঘটনা? হিরণ নীরব বনে যায়। তার চোখের সামনে ভেসে ওঠে অতীত। প্রেগনেন্সির সম্পূর্ণ জার্নিতে বাণী উন্মাদ আচরণ করেছিল। সুযোগ পেলে আত্মহত্যা করার চেষ্টা করত। নিজের প্রতি যত ধরনের অবহেলা সম্ভব সব করেছিল। হিরণের উপর দিয়ে তখন অন্যরকম এক ঝড় বয়ে যাচ্ছিল। 2019 সালের মে মাসের ঘটনা, যখন বন্যা এই পৃথিবীতে এসেছিল। কি ভয়ঙ্কর কালবৈশাখীর সম্মুখীন হয়েছিল চট্টগ্রাম শহরটা। নিরাপত্তার খাতিরে হিরণ বাণীকে হসপিটালে নিয়ে যায়নি। বাড়িতেই ডক্টর নাজ সব জড়ো করে ফেলেছিল। কালবৈশাখীর সেই রাতে বাচ্চা মেয়েটা দুনিয়া এসেছিল, কিন্তু ডক্টর হুমায়রা জানায় বাচ্চাটা খুব দুর্বল, ক্ষীণতার নিঃশ্বাসের গতি। 24 ঘন্টাও যদি টিকতে পারে তবে তা মিরাক্কেল হবে। বাণী তখন প্রসব বেদনা কাটিয়ে অচেতন অবস্থায় ছিল। হিরণ ছিল দিশেহারা, কুলকিনারা খুঁজে পাচ্ছিল না কেন। অদ্ভুত এক অসহায়ত্বের মধ্যে দিয়ে সেই রাতটা পার করে সে। খুব সকালে যখন বাণীর জ্ঞান ফিরে, তখন ডক্টর হুমায়রা বাণীকে বাচ্চার অবস্থার কথা জানায়। বাণীর মধ্যে কোনো উৎকণ্ঠা ছিল না, ছিল না কোনো চিন্তার ছাপ। সে নির্লিপ্ত রয়। বাচ্চাকে তার কাছে এনে দেওয়ার পর সে মুখ ফিরিয়ে নেয়, কোলে তুলে নেয় না। হিরণ এবং বাচ্চাটার প্রতি তার মনে পুষেছিল তীব্র ঘৃণা। হিরণ অবাক হয় না। ওই পরিস্থিতিতে বাণীর এরকম আচরণই স্বাভাবিক ছিল। কোনো উপায়ন্তর না পেয়ে হিরণ সাহস করে নিজেই মেয়েকে কোলে তুলে নেয়। দীর্ঘ জীবনে সেই প্রথম হিরণ কোনো বাচ্চার সান্নিধ্যে এসেছিল, তাও নিজের বাচ্চা। ডক্টরকে বাণীর খেয়াল রাখতে বলে। বন্নিকে নিয়ে সে নিজের রুমের সিঙ্গেল সোফাটায় নীরবে সারাদিন বসে রয়। নিজের বলিষ্ঠ হাতের বন্ধনে দুর্বল বাচ্চাটাকে একটা কবুতরের ছানা মনে হচ্ছিল হিরণের। খুব নরম, হালকা, তুলতুলে। মুসলিম রীতি অনুযায়ী বাচ্চা জন্মের সঙ্গে সঙ্গে সর্বপ্রথম তাকে কোলে তুলে তার কানের কাছে আজান দিতে হয়, কিন্তু হিরণ সেসব রীতিনীতি তোয়াক্কা না করে মেয়ের কানের কাছে সর্বপ্রথম উচ্চারণ করে, তুমি কি আমার ফুল? দুর্বল বন্নি চোখ মেলে তাকায় না। হিরণ ফের স্থির দৃষ্টিতে মেয়ের পানে তাকায়। তার মন জবাব দেয়, এই বাচ্চাটা তার ভুল হতে পারে না। হিরণের কীর্তিকলাপ ভুল হলেও এই বাচ্চাটা কোনো ভুল নয়। এত স্নিগ্ধ একটা প্রাণ বড় জোর হিরণের জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি হতে পারে। হিরণ কিছু একটা ভেবে ফের ফিসফিসিয়ে বলে ওঠে, তুমি আমার বউনি? ভাগ্য সুপ্রসন্ন ছিল বলেই হয়তো বন্নি বেঁচে গিয়েছিল, তবে শরীর তখনও অত্যাধিক দুর্বল। স্বাভাবিক বাচ্চাদের তুলনায় ওজনটাও যথেষ্ট কম। পেটে থাকাকালীন মায়ের শারীরিক অযত্নের ফলে পুষ্টিহীনতা দেখা দিয়েছিল তার। দিন পেরিয়ে সপ্তাহ আসে। দেখতে দেখতে 21টা দিন পার হয়। বাণী বন্নির মুখ দেখতেও নারাজ রয়। কেউ ভুল করেও বন্নিকে তার রুমে নিয়ে আসলে সে চিৎকার চেঁচামেচি করে তাকে তাড়িয়ে দিত। হিরণ তখন বন্নিকে নিয়ে দিশেহারা। ডক্টর সাজেস্ট করেছিল পুষ্টির ঘাটতি পূরণের জন্য বেস্ট ফিডের বিকল্প নেই, কিন্তু বাণীর ক্ষোভের কারণে হিরণ বাধ্য হয়ে বন্নিকে ইনফ্যান্ট ফর্মুলা মিল্ক তৈরি করে খাওয়াতো। 21তম দিনে হিরণ সাহস সঞ্চয় করে বন্নিকে নিয়ে বাণীর রুমে প্রবেশ করে। বেশ রাত হয়, বাণী তখন ঘুমে বিভোর। হিরণ নিঃশব্দে বন্নিকে বিছানায় বাণীর একপাশে শুয়ে দেয়, অতঃপর দুপাশে বালিশ দিয়ে বর্ডার টেনে দেয়, যেন ভুল করেও বাণী ঘুমের ঘরে বন্নির উপর না এসে পড়ে, কিংবা বন্নি নিচে না পড়ে যায়। সন্তর্পণে কাজটুকু শেষ করে হিরণ রুম থেকে বেরিয়ে যায়। দরজার অপর পাশে দাঁড়িয়ে নীরবে অপেক্ষা করতে থাকে। 20-25 মিনিটের মাথায় বন্নির ঘুম ভেঙে যায়। খিদের চোটে সে গলা ফাটিয়ে কান্না শুরু করে। বাণীর গভীর ঘুমে ব্যাঘাত ঘটে। সে তৎক্ষণাৎ লাফিয়ে উঠে বসে। প্রথমে ভয় পেলেও বিছানায় নিজের পাশে বন্নিকে দেখে তার ভুরু কুঁচকে আসে। সেও বন্নির সঙ্গে তাল মিলিয়ে গলা ফাটিয়ে চিৎকার করে বলে, কেউ আছে? এই বাচ্চাকে নিয়ে যাও এখান থেকে। বাণীর চিৎকার শুনে নিচ থেকে একজন হেল্পিং হ্যান্ড দৌড়ে আসে, কিন্তু দরজার বাইরে হিরণকে দাঁড়িয়ে থাকতে দেখে সে থেমে যায়। হিরণ চোখের ইশারায় চলে যেতে বললেই সে মহিলা সুরসুর করে নিচে চলে যায়। সময় গড়ায়, কিন্তু কেউ আসে না। বাণী বিরক্তিতে 2 হাতে নিজের কান চেপে ধরে। বন্নির কান্না থামে না, বরং ক্রমান্বয়ে আরো বাড়তে থাকে। বাণী 2 হাতে নিজের মাথায় চুল মুঠো করে ধরে চেঁচিয়ে ওঠে, চুপ করবে তুমি? কেন যন্ত্রণা দিচ্ছ? ক্ষুধার্ত শিশুর কান্না থামে না। বাণী অসহায় অনুভব করে। সবে 20 পেরিয়ে আসা এই জীবনে সে কখনো কোনো বাচ্চা কোলে তুলে নেই। তার জানা নেই একটা নবজাতক শিশুর সঙ্গে কিভাবে ডিল করতে হয়। সে ফ্যালফ্যাল করে বন্নির দিকে তাকিয়ে থাকে। ধীরে ধীরে তার চোখের কোণে অশ্রু এসে ভিড় করে। অস্ফুট সে প্রশ্ন করে, তুমি বেশি অসহায় নাকি আমি? প্রশ্ন করে বাণী নিজে অনভিজ্ঞ হাতে বাচ্চাটাকে কোলে তুলে নেয়।
বন্নির মাথার কাছে একটা ছোট্ট ফিডারে সে ফর্মুলা মিল্ক দেখতে পায়। সেই ফিডারটা খুলে বন্নির মুখে দিতেই তার কান্না ধীরে ধীরে কমে আসে, পুরোপুরি শান্ত হয়ে যায়। বানি অশ্রুসুক্ত দৃষ্টি মেলে বাচ্চাটাকে দেখতে থাকে। খাওয়ানো শেষ হতেই কোলে নিয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করে, কিন্তু বন্নি ঘুমায় না। ফ্যালফ্যাল করে নিজের মাকে দেখতে থাকে, ছোট ছোট আঙুল দ্বারা ছুঁয়ে দেখারও চেষ্টা করে। বানি মেয়ের চোখে চোখ রেখে ধরা গলায় বলে আসে, আমি তোমার বাবাকে খুব ঘৃণা করি। সেই ঘৃণা এতটাই তীব্র যে আমি তোমাকেও মেনে নিতে পারছি না। তোমার অস্তিত্বই তোমার বাবাকে ঘৃণা করার অন্যতম কারণ। এই পর্যায়ে বানের চোখ দিয়ে টুপটুপ করে পানি পড়তে শুরু হয়। আমার কি দোষ বলো? আমি তোমার থেকেও বেশি অসহায়। বন্নি মনোযোগ শ্রোতার মতো মায়ের সকল অভিযোগ শুনতে ব্যস্ত। বানি রুগ্ন মেয়ের পানে তাকিয়ে বলতে থাকে, আই এম সরি, আই এম রিয়েলি সরি। তুমি আমাকে খুঁজেছো খুব, তাই না? আমি আমার অনুভূতি বুঝে উঠতে পারিনি, এখনো পারছি না। তোমার এই অবস্থা আমার জন্য হয়েছে, তাই না? আমার অবহেলার কারণে তুমি এত দুর্বল। আমি এসবের জন্য প্রস্তুত ছিলাম না, বিশ্বাস করো। তুমি অনাকাঙ্ক্ষিত আমার জন্য। আমি খুব খারাপ মা, আমাকে মাফ করে দাও। বাচ্চা প্লিজ মাফ করে দাও। কথাগুলো বলতে বলতে বানি ফুফিয়ে কেঁদে ওঠে। দরজার অপর পাশ হতে সবটাই হিরণের কর্ণগোচর হয়। সে নীরবে দরজায় মাথা ঠেকিয়ে দাঁড়িয়ে রয়। সবটাই তার ভুল। তার ভুলের শাস্তি এতদিন তার মেয়ে পেয়েছে, তার ভুলের শাস্তি এতদিন বানি পেয়েছে, আর নিজের ভুলের শাস্তি হিসেবে সে মানসিক যন্ত্রণা ভোগ করছে। সেই রাতের পর থেকে গত 9টা মাস ধরে সে বিবেকের দংশন দ্বারা তাড়িত হচ্ছে। প্রেগনেন্সির সময় বানি যতবার সুইসাইড অ্যাটেম্পে ট্রাই করেছে, প্রত্যেকবার হিরণের নিঃশ্বাস রুদ্ধ হয়ে আসতো। রাতের ঘুম উবে গিয়েছিল। চোখ বুঝলেই মনে হতো এই বুঝি বানি আবার কিছু একটা করে বসলো। বানির মানসিক অবস্থা এতটাই বিপর্যস্ত হয়েছিল যে বাধ্য হয়ে একবার বিছানার সঙ্গে তার দুহাত বেঁধে রাখতে হয়েছিল, যেন নিজের কোনো ক্ষতি করতে না পারে। সে দৃশ্য মনে পড়লে এখনো হিরণের বুকে কাঁপন ধরে।